গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভুতুড়ে জাহাজ। আজ তৃতীয় পর্ব। তখন সকাল ৮টা। কেরোসিন স্টোভ জেলে ডিক ও হ্যারি ব্রেকফাস্ট আর কফির জোগাড় করতে ব্যস্ত রয়েছে। টম তার দূরবীনটা নিয়ে বেরোল। হ্যাশকেও ডাকল সে, এসো হে, ঝটপট একবার পশ্চিম দরিয়ার উমরিয়ার তল্লাটা দেখে আসি। শয়তান ম্যাকফারসনের দল আনাচে কানাচে না থাকলে এবেলা আবার হানা দেব। হ্যাশও তার সঙ্গে বের হল। সুড়ঙ্গ পথটা পেরিয়ে গিয়ে হ্রদের বাঁ দিকের পাড়ে উঠল টম। তখন হ্যাশ বলল, ভাই টম, তুমি ওখানে গিয়ে বসো, আমি একবার এদিকটা তল্লাশ করে আসি। টম চোখ পাকিয়ে বলল, ওদিকে কি আছে শুনি? ক্যাপ্টেন বেনজেলোর ভূতটা আমাকে পাথর ছুঁড়ে মেরেছিল, দেখে আসি পাথরটা সত্যিকারের পাথর নাকি ওটাও ভূত। বলেই হ্যাশ নিজের রসিকতায় নিজেই হেসে উঠল। টম আমোদে মানুষ, সেও হো হো করে হাসল বটে, কিন্তু পরক্ষণেই চোখ নাচিয়ে হুঁশিয়ারি দিল, কিন্তু খবরদার খোকা, এখানে আমাদের আতিথ্য থেকে কেটে পড়বার মতলব করো না, পালিয়ে বাঁচতে পারবে না। যদি বা অব্যর্থ সন্ধানী ডিকের গুলির হাত থেকে দৈবাত মাথাটা বাঁচাও, সমুদ্রের হাঙর আর বারাকুরার ঝাঁক তোমাকে খেয়ে ফেলবে। হ্যাশ ভুরু কুঁচকে বলল, আমি কি তোমাদের হাতে কয়দি নাকি? টম জবাব দিল, তোমাকে আমরা সহজে ছাড়তে চাই না, তুমি একজন পাকা ডুবুরি। দলে আমি ছাড়া আর ডুবুরি নেই, কাজেই তোমাকে আমাদের খুব দরকার হবে। হ্যাশ একটু রেগে উঠল, বলল, আমাকে গায়ের জোরে আটকে রাখতে পারবে ভেবো না টম, আমার বোট এসে গেলে কিন্তু আমি তোমাদের দল ছেড়ে চলে যাব। টম রাগল না মোটেও, হেসে বলল, সে আশা করো না চাঁদ, জল পুলিশের কর্তাটিকে তুমি চেনো না, তোমার বোট এতক্ষণে বাজেয়াপ্ত হয়ে গেছে। ইংল্যান্ডে গিয়ে আমাদের হাউস অফ কমন্সে দরবার করতে পারলে তবেই ফেরত পেতে পারো, তার আগে নয়। তবে কমন্সের লর্ডরা সবাই জার্মানদের উপর রেগে আছেন, আর যদি ভাবো দরিয়া সাঁতরে পালাবে, চেষ্টা করে দেখো। জার্মান কিনা শখের ডুবুরি হয়েছ, সমুদ্রের খবর তো বিশেষ রাখো না। তোমাদের দেশে তো সমুদ্রই নেই, আর আমরা ইংরেজ, বাস করি দ্বীপে। টম বকবক করে সমানে নিজেদের বড়াই করা শুরু করল। হ্যাশ আর দাঁড়াল না ওর কাছে, উল্টো দিকে অর্থাৎ উত্তর পূর্বে খাড়াইয়ের দিকে এগোল। টম হাসতে হাসতে দক্ষিণ পশ্চিম কোণের প্রণালীটার দিকে এগিয়ে চলল। হ্যাশ ভাবল, টম হয়তো ভুল বলেনি, ড্রিমল্যান্ড থেকে সাঁতার কেটে যাবার বিপদ আছে। প্রচণ্ড হাঙর আর হিংস্র বারাকুদা মাছ ছাড়াও এইসব দরিয়ার বিষাক্ত সাপের সংখ্যা বড় কম নয়। রাতের সেই জায়গাটা কিছুতেই খুঁজে বের করতে পারল না সে। মুশকিল হচ্ছে, এই দ্বীপে কোনো উদ্ভিদ নেই, পুরো ন্যাড়া, তাই সব জায়গায় একই রকম লাগছে। সে বড় বড় পাথর আর প্রবাল কিটের তৈরি শক্ত সব পাঁচিল ও চাঙড় পেরিয়ে অনেকটা এগোলো। এবার টের পেল, এই দ্বীপে যা সে মাটি বলে মনে করছে তা মোটেই মাটি নয়, প্রবাল কিটের দেহ জমে এরকম হয়েছে, তাই এখনো কোনো ঘাস বা উদ্ভিদ গজাচ্ছে না। তবে দূর ভবিষ্যতে প্রকৃতির নিয়মে এই দ্বীপের অনেকটাই মাটি হয়ে উঠতে পারে। রাসায়নিক প্রক্রিয়ার ফলে সেটাই খুব স্বাভাবিক হবে এবং তখন প্রাণের জন্ম সম্ভব হবে। একেবারে পূবের শেষ প্রান্তে উঁচু জায়গাটায় উঠে সে দেখল নিচে খাড়া হয়ে নেমেছে পাহাড়টা এবং সমুদ্রের জল সশব্দে আছড়ে পড়ছে। এদিকটায় সমুদ্র বেশ চঞ্চল মনে হচ্ছিল। আর একটা ব্যাপার, এই দ্বীপে কোনো গাছপালা বা উদ্ভিদের চিহ্ন নেই, কিন্তু পাখি আছে। ছোট ছোট পাহাড় আর পাঁচিলের গড়নের তৈরি শুকনো খটখটে জায়গায় অজস্র পাখির গর্ত। এইসব পাখিরা সবাই সমুদ্রচর। অজস্র সিগাল বা সমুদ্র শকুন চুপচাপ এখানে ওখানে মাছ বা মরা সামুদ্রিক জন্তু ভেসে ওঠার আশায় বসে আছে। শঙ্খচিলগুলো ঝাঁকে ঝাঁকে নিচের খাড়ির জলে ছোঁ দিচ্ছে এবং উড়ে বেড়াচ্ছে। অ্যালবাট্রাস দেখা গেল অনেক। এইসব পাখির চিৎকারে তুমুল হট্টগোল হচ্ছে এদিকটায়। হ্যাশ সাবধানে পা ফেলে উত্তর বরাবর এগোল। কিছুটা যাওয়ার পর সে দেখল
সমুদ্রের এক ফালি মতো লম্বাটে অংশ দ্বীপের মধ্যে ঢুকে পড়েছে, যেন কোন আদিম যুগে সমুদ্র একবার জিভ বাড়িয়ে দ্বীপটাকে চাটতে শুরু করেছিল, এখনো তাই করে যাচ্ছে। নিচটা দেখতে বাধা পাচ্ছিল সে। একটা বড় পাথরের চাতাল ছাদের মতন ঝুঁকে রয়েছে। প্রবাল কীটগুলো কোন যুগে এইসব ডুবো পাথরের গায়ে ঝাঁক বেঁধেছিল এবং দ্বীপটা গড়ে ওঠার পর সেই পাথরগুলো উঁচুতে উঠে আসার কারণ হয়তো ভূমিকম্প কিংবা ভূগর্ভের লুকানো কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ। পাথরের চাতালটায় লাফিয়ে পড়ে সে উপুড় হয়ে শুল, তারপর নিচে তাকাল। না শুলে পড়ে যাবার চান্স ছিল। লম্বাটে খাড়িটা বেশি চওড়া নয়, কিন্তু গভীর মনে হল। জল সেখানে শান্ত। পরক্ষণেই হ্যাস চমকে উঠল। পূবের সূর্য সোজাসুজি রোদ ছড়াচ্ছে খাড়িতে, তাই দুধারের ছোট্ট নুড়িগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এমনকি নুড়ির তলায় কোনো পোকাও নজরে পড়ছে। হ্যাস হতভম্ব হয়ে দেখল রাতের সেই বিকট মূর্তিটাই বটে। একটা পাথর ছুঁড়ে মারল জলে, তারপর হুড়মুড় করে নেমে গেল। এবার তার হাতে বেশ বড় একটা মাছ দেখতে পেল হ্যাস। মাছটা হাতে নিয়ে সে ঘুরল। তখনই হ্যাসের বুকটা ঢিপ ঢিপ করে উঠল। কি জলজলে নীল দুটো চোখ! প্রাণীটা মানুষের মতো, অথচ কিছুতেই মানুষ নয়। হ্যাস দ্বিতীয়বার চমকে উঠল। তবে কি এই দ্বীপে প্রাগৈতিহাসিক যুগের বন মানুষ এখনও টিকে রয়েছে? তা যদি হয়, তাহলে তো এক আশ্চর্য আবিষ্কারের গৌরব সে পাবে। কিন্তু সভ্য জগতের নাকের ডগায় এমন একটা বলয় দ্বীপে প্রাগৈতিহাসিক বানর মানুষ বা বন মানুষ থাকা কেমন করে সম্ভব হল? সে অবাক হয়ে এসব ভাবতে ভাবতে প্রাণীটাকে দেখছে। সেই সময় আচমকা প্রাণীটা মুখ তুলে ওপরে তাকাল। তারপর কয়েকটি লাফ মেরে নিচের দিকে কোথায় অদৃশ্য হল। হ্যাসের সঙ্গে কোনো অস্ত্র নেই। হারপুনটাও পাইরেটস কেভে ফেলে এসেছে। সে গত সন্ধ্যা থেকে শুধু জাঙ্গিয়া পরে খালি গায়েই কাটাচ্ছে, কারণ ওমরদের বোট থেকে ওই অবস্থাতেই জলে নেমেছিল। গুহায় ওরা তাকে একটা পাতলুন দিতে চেয়েছিল, হ্যাস পরেনি। লোকগুলো বড্ড নোংরা, আর পাতলুনটাতেও বিচ্ছিরি গন্ধ। সে একবার ভাবল বন মানুষটার খোঁজে নিচে নামবে। পরে ভাবল বরং ডিক হ্যারিদের ডেকে আনাই নিরাপদ হবে। সেই সময় তার মাথার উপর দিয়ে নিচ থেকে এসে একটা পাথর শাঁ শাঁ করে চলে গেল এবং কিছুটা পেছনে গিয়ে পড়ল। তারপর আবার একটা পাথর এলো। হ্যাস বিপদে পড়ে গেল। বন মানুষটা তাকে পাথর ছুঁড়তে শুরু করেছে। ওই পাথর এসে লাগলে মৃত্যু অনিবার্য। হ্যাস বুকে হেঁটে খাঁজের আড়ালে পিছিয়ে আসতে লাগল, কিন্তু একের পর এক পাথর পড়ার বিরাম নেই। বোঝা যাচ্ছে ওই বন মানুষটার দেহে প্রচণ্ড শক্তি আছে। খুব সহজেই 10-15 কিলো ওজনের পাথর সে 100 ফুট উঁচুতে ছুঁড়ে মারতে পারছে। একটু পরে পাথর ছোঁড়া বন্ধ হল। তখন হ্যাস সাবধানে যে পথে উঠে এসেছিল সেই পথেই নামতে শুরু করল। খুব তাড়াতাড়ি নামছিল সে। এর ফলে হ্রদের কিনারায় খাড়া হয়ে ওঠা একটা দেয়াল থেকে পা ফসকে সে একেবারে 30 ফুট নিচে হ্রদের জলে পড়ল। তৈরি ছিল না বলে জলের ঝাপটানিটা জোর লাগল। তবে সে ডুবুরি এবং একজন সত্যিকারের জল মানুষ, ওতে তার কিছু ক্ষতি হবার নয়। সাঁতার কেটে তরতর করে এগিয়ে চলল নিচু পাড়ের দিকে। পাড়ে ওঠার সময় হঠাৎ দেখল তার সামনে একটা হাত এগিয়ে আসছে। চমকে উঠেছিল, কিন্তু হাতটা তখনই চিনল সে। উল্কি আঁকা হাতটা টমের। টম উপুড় হয়ে তাকে সাহায্য করার জন্যে ডান হাতটা বাড়িয়ে দিয়েছে। তার দু চোখে মিটিমিটি হাসি। বললে, চলে এসো, মনে হচ্ছে বেজায় ভয় পেয়ে জলে মরণঝাঁপ দিয়েছিলে। টমকে এই মুহূর্তে খুব ভালো লেগে গেল হ্যাসের। ওর হাতটা ধরে ফেলল সে। ওপরে ওঠার পর টম তাকে বলল, কি আবার ক্যাপ্টেন বেঞ্জেলের ভূত দেখে ভড়কে গিয়েছিলে নাকি? হ্যাস ওর কৌতুকে হাসল না, গম্ভীর মুখে বলল, দেখো টম, ভূত কিনা জানি না, তবে একটা বিকট প্রাণী সত্যি দেখেছি।
গত রাত্রে ওটাই এসে আমাদের গুহার পাথর সরাতে চেষ্টা করছিল। এইমাত্র সেটাকে দেখতে পেলুম, উত্তর পূর্ব কোণের খাড়িতে পাথর ছুঁড়ে মাছ মারল, তারপর আমাকে দেখতে পেয়ে পাথর ছুটতে শুরু করল। টম এখন নেশা করেনি, অবাক হয়ে বলল, বলো কি? তাহলে তো সবাই মিলে দ্বীপটা চষে ফেলতে হয়। আচ্ছা, কিরকম প্রাণী? কটা ঠ্যাং, কটা হাত, কিসের মতো দেখতে? মানুষের মতো, কিন্তু মানুষ যে নয় তা হলপ করে বলতে পারি। আমাদের কাছে অস্ত্র তো এখন 3টে, এই জলবন্দুকটা, আমার এই 5 ঘর অটোমেটিক পিস্তল, আর 3 নম্বর হচ্ছে হ্যারির একটা দূরপাল্লার গুলি ছোড়ার রাইফেল। ঠিক আছে, চলো ওদের সঙ্গে পরামর্শ করা যাক। দাড়িওয়ালা হ্যারিটার মাথায় এসব ব্যাপারে খুলবে বলে মনে হচ্ছে। ও স্কুলে 3 বছর পড়েছিল কি না। দুজনে কথা বলতে বলতে গুহায় ফিরল। দেখল ডিক আর হ্যারি ব্রেকফাস্টের জন্য ওদের অপেক্ষা করছে। এদের দেখে হ্যারি ধমক দিয়ে বলল, অতক্ষণ ধরে কফির জল চাড়ানো থাকলে জলের স্টক ফুরিয়ে যাবে বলে দিচ্ছি। 2 পিপে জলের মধ্যে এখন মাত্র 1.5 পিপে আছে। ডিক বলল, আরে ফুরুক না, বোট নিয়ে চলে যাব শটান সোয়াকিন বন্দরে। মিঠে জলের কোর মালিক আমার শাশুড়ির দুঃসম্পর্কের মাসতুতু দাদার ভাইয়ের নাতি, ভেবো না। টম বলল, আরে ইয়ার কি ছাড়ো, এখন ব্রেকফাস্ট খেতে খেতে আমরা কনফারেন্সে বসব, ব্যাপারটা খুব জটিল হয়ে উঠেছে। হ্যারি কৌতূহলী হয়ে বলল, কি হয়েছে আবার? সুদান সরকার ডুবুরির দল পাঠিয়েছে নাকি? তাহলে ড্রিমল্যান্ডের পাঁচিল থেকে রাইফেলের গুলিতে ব্যাটাদের মুন্ডু ফুটো করে দিতে হয়। টম ধমকালো, আরে চুপ করে তো। শোনো ডিক, কফি তৈরি করতে করতে শুনে যাও। আমাদের এই নতুন শ্যাঙাত আবার ভূত কিংবা কি একটা প্রাণীর খপ্পরে পড়েছিল। আমরা সেটা খুঁজতে বেরোব, কারণ সেটাকে শেষ না করলে এখানে থাকাই দায় হবে। গত রাতে সে দরজার পাথর সরাচ্ছিল, সরাতে পারলে ঘুমন্ত অবস্থায় সবাইকে মেরে রেখে যেত। এদিকে আমাদের এখন কতদিন থাকতে হবে কিচ্ছু ঠিক নেই। এইসব আতঙ্ক নিয়ে বাস করা যায় নাকি? হ্যারি বলল, প্রাণীটা দেখতে কেমন? টম বলল, আরে আমি দেখেছি নাকি, দেখেছি আমাদের শ্যাঙাত। কোনা থেকে ডিক বলল, জার্মানরা বড্ড মিছে কথা বলে। হ্যাশ রেগে গিয়ে বলল, লিডার টম, ওকে নিষেধ করে দাও যেন জাত তুলে কথা না বলে। হ্যারি দাড়ি চুলকে বলল, হ্যাঁ, ডিকের এটা অন্যায়। তা প্রাণীটা কি আদিম যুগের মনে হলো নাকি? হ্যাশ জবাব দিল, হ্যাঁ, কিন্তু দেখতে মানুষের মতো। তাহলে গুহা মানুষ বলো? তাও হতে পারে। টম 2টো ডিম পরপর কোঁত করে গিলে ফেলে বলল, ঝটপট সবাই তৈরি হও। হ্যাশ ভাইয়া, তোমাকে বরং ডিক তার মাছ মারা বল্লমটা দিক। ডিক বলল, হ্যাঁ, জার্মানদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার পক্ষপাতে আমি নই। আদিম অস্ত্র ওদের হাতে থাকলে বিশ্বযুদ্ধের বিপদ থেকে বাঁচার চান্স আছে। টম তেড়ে গেল, আবার জাত তুলছিস? হ্যারি, এই মরা খেকো শকুনটা বর্ষিতে গেথে মা মেরির দিব্যি আমি তিমি মারতে যাব। ডিকের কোনো রাগের লক্ষণ দেখা গেল না। সে কফির পেয়ালাটা হ্যাশের দিকে এগিয়ে বলল, নাও হে বেজাত শ্যাঙাত, এ হচ্ছে ইংরেজি কফি, দেখো কাপড়ে চোপড়ে করে ফেলো না। রাগ করে থাকা যায় না এই আমোদের লোকগুলোর উপর। হ্যাশ তা প্রথম থেকেই টের পেয়েছে। সে এবার হাসতে হাসতে কফির পাত্রটা নিল, বলল, আমিও মা মেরির দিব্যি করছি, ডিককে একবার জার্মান কফি খাওয়াবো। ডিক বলল, খেতে রাজি আছি, তবে আগে তোমাকে পোশাক পরে সভ্য হতে হবে। ছ্যা ছ্যা, একজন ইংরেজ হলে কখনোই রবারের লেংটি পরে ভদ্রলোকের বৈঠকে বসে থাকত? টম, ওকে এক্ষুনি একটা পোশাক পরতে বলো তো। তাকাতে লজ্জা হচ্ছে আমার। টম বলল, তাই তো। হ্যারি, তোমার সেই পাতলুনটা কই? হ্যারি বলল, এই তো বালিশ করে ঘুমিয়েছি, রাতে পড়তে চাইল না তো, কি করব? টম চোখ পাকিয়ে বলল, ভাই হ্যাস, এবার যদি পাতলুনটা না পড়ো আমরা জোর করে পরাবো কিন্তু। ডিক ঠিকই বলেছে, বিশেষ করে গুহা মানুষের সামনে ওরকম ন্যাংটো হয়ে যাওয়া আমার বিবেচনায় মোটেই ঠিক হবে না। কি ভাববে সে? বলবে এই হাজার হাজার বছর ধরে সভ্য মানুষ তাহলে করলোটা কি? ছ্যা ছ্যা, ওরা দেখছে আমাদের মতোই ন্যাংটো হয়ে থাকে। বলবে না হ্যারি? হ্যারি সায় দিল, 100 বার বলবে। অগত্যা কফি খাওয়ার পর সেই নীল পাতলুনটা পড়ল হ্যাস। অস্ত্রশস্ত্র নিয়ে ওরা তৈরি হয়েছে। টম বেরোবার মুখে পই পই করে বলে দিল,
খবরদার, কেউ প্রাণে মারবে না ওটাকে। বড়জোর পায়ে গুলি ছুঁড়ে কাবু করবে, তবে সেও নেহাত দায়ে না ঠেকলে নয়। আমরা চেষ্টা করব ওটাকে গায়ের জোরে ধরে ফেলতে, তারপর দড়ি দড়া দিয়ে বাঁধব। বাকি পথ ওরা চুপচাপ চলল। হ্যাশ আগে আগে যাচ্ছিল। সেই খাড়ির ওপর পৌঁছে ওরা চুপচাপ কিছুক্ষণ বসে রইল। তীক্ষ্ণ দৃষ্টিতে নিচের দিকটা খুঁজতে থাকল, কিন্তু কিচ্ছু দেখা গেল না। তখন হ্যাশ ওদের নিচে নামতে ইশারা করল। সাবধানে পরস্পরকে ধরে একের পর এক নামতে থাকল ওরা। ধাপের মতো চাঙড় থাকায় নামতে খুব একটা অসুবিধে হচ্ছিল না। খাড়ির ধারে কয়েক মিটার সমতল জায়গা পাওয়া গেল। সেখানেই সেই বন মানুষটা তখন দাঁড়িয়েছিল। জায়গাটা চাতাল মতো, সামনে জল, ওদের ডাইনে বাঁয়ে পা রাখার মতো জায়গা নেই। ডাইনে পূবে এক স্থানে একটা পাথর জল থেকে মাথা তুলে আছে। হ্যাশ খাড়া দেয়াল ধরে সেই পাথরে গিয়ে দাঁড়াল। তারপর এদের ওইভাবে আসতে ইশারা করল। সামনে আবার ধাপ দেখা গেল। ধাপ বেয়ে কখনো ওপরে কখনো নিচে চলতে চলতে ওরা পূবের সীমানায় পৌঁছাল। সমুদ্র থেকে অনেক বড় বড় পাথর কিনারা অবধি মাথা উঁচু করে আছে। হঠাৎ হ্যাশ এদের লুকিয়ে পড়তে ইশারা করল। সঙ্গে সঙ্গে নিজেও একটা পাথরের আড়ালে বসে পড়ল। তিনজনই অবাক হয়ে দেখল, হ্যাঁ, বন মানুষ বা গুহা মানুষ ছাড়া প্রাণীটার কিছু নয়। হাত 15 দূরে বুকে হেঁটে ঢালু একটা চাতাল বেয়ে উঠছে। ওভাবে বেড়ালের মতো এগোবার কারণ একটু পরেই বোঝা গেল। কয়েকটা সিগাল চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়ে বসে রয়েছে। গুহা মানুষটা একটা সিগাল ধরবে বলেই এগোচ্ছে। হাত বাড়িয়ে দিতেই এরা দেখল আঙুলে বড় বড় নখ রয়েছে, কালো কুচকুচে রং হাতের, কিন্তু জায়গায় জায়গায় যেন ঘায়ের দাগ, কতকটা সেতির মতো সাদা বা ফিকে গোলাপি ছোপ। কাঁধ থেকে পিঠ পেরিয়ে কোমর অবধি ফালি ফালি ন্যাকড়ার মতো কি সব ঝুলছে। বাকি দেহ পা অবধি পুরো উলঙ্গ। সে উবুড় হয়েই এগোচ্ছে। খপ করে একটা সিগালের ঠ্যাং ধরে ফেলতেই বাকিগুলো পাখার শব্দ তুলে তক্ষুনি পালিয়ে গেল। হাতে ধরা প্রকাণ্ড পাখিটা ডানা ঝটপট করতে লাগল। তারপর গলায় কামড় বসাতেই পাখিটা বার কতক লাফালাফি করে থেমে গেল। এতক্ষণ শ্বাস প্রশ্বাস আটকে সবাই দেখছিল। উত্তেজনার চোটে হঠাৎ হ্যারি বেমক্কা বলে উঠল, সাবাস বুনো স্যাঙা। অমনি বন মানুষটা মাথা ঘুরিয়ে এদের দেখতে পেল এবং তারপরই সে এক লাফে খাড়া হল এবং চোখের পলকে লম্বা কয়েকটি পা ফেলে ওদিকে পাথরের আড়ালে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই সময় ডিক রাইফেলের গুলি ছুঁড়ে বসল ঝোঁকের মাথায়। গুলি লাগার কোনো কারণ ছিল না। প্রচণ্ড আওয়াজ পাহাড় ও জলে প্রতিধ্বনি তুলল। সামুদ্রিক পাখির ঝাঁক ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে দূরে পালিয়ে গেল। হ্যাশ টমের হাত ধরে বলল, জলদি চলে এসো। চারজনে হাঁচড় পাচড় করে ওপরে সেই জায়গাটায় গিয়ে উঠল, কিন্তু প্রাণীটার পাত্তা পেল না। যে পথে সেটা পালিয়েছে অনুমান করে সেই পথে চলল ওরা। একখানে গিয়ে দেখল নিচে একটা গোল মতো খাড়ির দুধারে অনেকটা সমতল জায়গা আছে। এখানে খাড়ির জলটা এত স্বচ্ছ যে তলা অবধি রোদ্দুরে ঝকমক করছে। অনেক কষ্টে নিচে গেল ওরা। টম হেঁট হয়ে পায়ের ছাপ খুঁজতে লাগল। ডিক ও হ্যারি বন্দুক বাগিয়ে এদিক সেদিক খুঁজতে শুরু করল। সেই সময় হ্যাশ বলে উঠল, টম, এখানে দেখছি আরেকটা গুহা রয়েছে। টম সবে মুখ তুলেছে। ডিক ও হ্যারি দৌড়ে কাছে এসেছে। সেই সময় দেখা গেল প্রাণীটা বেরিয়ে পড়েছে গুহা থেকে। বাধা দেবার আগেই প্রচণ্ড জোরে টমের বুকে এক লাথি মেরে অদ্ভুত কৌশলে সে পাথরের ধাপ বেয়ে ওপরে চলে গেল। টম পড়ে গিয়েছিল। ডিক আর হ্যারি বন্দুক ছোঁড়ার কথা ভুলে তখন তাকেই সামলাতে গেছে। হ্যাশ বল্লমটা ছুঁড়তে পারত, ছুঁড়ল না। তার মনে একটা সন্দেহ জেগেছিল কিছুক্ষণ আগে। টম উঠে প্যান্ট জামার ধুলোবালি ঝেড়ে তারপর ধীরে সুস্থে পিস্তল তুলে অকারণ দুটো গুলি ছুঁড়ল। হ্যাশ বলল, থাক, আর মিছিমিছি গুলি ছুঁড়ে কাজ নেই। এসো, মনে হচ্ছে আমরা ওর থাকার জায়গাটা খুঁজে পেয়েছি, কিন্তু টর্চ চাই যে।
হ্যারি বলল, দেশলাই আছে সঙ্গে, চলো। গুহাটা পাইরেটস কেভের চেয়ে বড়। দরজার পাশে বড় একটা পাথর রয়েছে। ওটা দেখেই টম বলল, জন্তুটার আমাদের মতোই বুদ্ধি আছে দেখছি। ভেতরে ঢুকতেই পচা গন্ধ নাকে লাগল। দেশলাই জ্বালার পর চারজনে হতভম্ব হয়ে দেখল গুহার মেঝে রাজ্যের মাছের কাঁটা আর জন্তুর হাড় রয়েছে। কোণের দিকে কি একটা জিনিস দেখে হ্যাশ এগিয়ে গেল। তারপর বলল, হ্যারি, শিগগির দেশলাই জ্বালো এখানে। দেশলাই কাঠিটা জ্বলে উঠতেই হ্যাশ জিনিসটা দেখে বলল, আরে, একটা ছেঁড়া কম্বল। তাহলে তাহলে সে হঠাৎ থেমে গেল। টম বলল, তাহলে কি, বলে ফেলো না। টম, আমরা হয়তো উমব্রিয়া জাহাজের সেই হতভাগ্য ক্যাপ্টেন বেঞ্জেলোর দেখা পেয়েছি। টম আঁতকে উঠে বলল, সর্বনাশ, সে যে আস্ত ভূত। ডিক ঠকঠক করে কাঁপতে কাঁপতে বুকে ক্রস আঁকতে থাকল। হ্যারি ফিসফিস করে বলল, বেঞ্জেলোর ভূত? ওরে বাবা, কি হবে তাহলে? হ্যাশ উত্তেজিতভাবে বলল, টম, হ্যারি, ডিক, ক্যাপ্টেন বেঞ্জেলো মারা যান তা বেশ বোঝা যাচ্ছে। উমব্রিয়ায় মিত্রশক্তির টর্পেডো আঘাত আনলে উনি নিশ্চয়ই প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিলেন, তারপর এই দ্বীপে এসে উঠেছিলেন। হ্যারি বাধা দিয়ে বলল, যুদ্ধের সময় হোক আর যখনই হোক, কোনো জাহাজের ক্যাপ্টেন কখনো সবার আগে নিজের প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দেয় না। সমুদ্রের জীবনে অনেক নীতি আর আইনকানুন মেনে চলা হয়। তা আমি জানি। জাহাজ বিপন্ন হলে ক্যাপ্টেন সবার শেষে জাহাজ ছেড়ে যান, তাই বেশিরভাগ সময় তাদের প্রাণ হারাতে হয়। কিন্তু এক্ষেত্রে হয়েছে উল্টো। উমব্রিয়ার ক্যাপ্টেন নিশ্চয়ই নিজের প্রাণ বাঁচানো জরুরি মনে করেছিলেন। টম বলল, ব্যাটার বিবেক বলতে কিছুই ছিল না। হ্যাশ বলল, যে কারণেই হোক তিনি জলে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু এই দ্বীপে আশ্রয় পাওয়ার পর হয়তো সেই বিবেকের খাতিরেই সভ্য সমাজে মুখ দেখাতে চাননি আর। লজ্জায় আত্মগ্লানিতে হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন। হ্যারি বলল, তাহলে আত্মহত্যা করে মরে ভূত হয়েছে ব্যাটা, আর সেই ভূতটাকে আমরা দেখেছি। হ্যাশ বলল, না, আমরা জ্যান্ত মানুষটাকে দেখেছি। এমন হতে পারে যে তিলে তিলে এভাবে কষ্ট সয়ে বেঁচে থেকে উনি সে অপরাধের প্রায়শ্চিত্ত করছেন, আত্মহত্যাকে পাপ ভেবেছেন, কিংবা হয়তো গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হবে ভেবে ভয়ে লুকিয়ে আছেন। ডিক বলল, হলো তো, এই জার্মান পণ্ডিতটা বড় বড় কেতাবি বলিয়া আওড়াতে শুরু করল। এই জাতের স্বভাবই এই। টম তাকে থামিয়ে দিয়ে বলল, তাহলে হ্যাশ, তুমি বলছো আমরা যাকে দেখলুম সে স্বয়ং বেঞ্জেলো? মনের দুঃখে অথবা শাস্তির ভয়ে এভাবে পড়ে আছে এখানে? হ্যাশ জবাব দিল, হ্যাঁ। তাহলে ব্যাটা অমন ভূতের মতো আচরণ করছে কেন? সেটা এখনো স্পষ্ট বুঝতে পারছি না। টম, আমরা বরং কোনো কৌশলে ওর সঙ্গে আবার যোগাযোগ করি। তারপর ওকে যেভাবে হোক বুঝিয়ে দিই যে আমরা আপনাকে গ্রেপ্তার করতে আসিনি, আমরা বন্ধু। তিনজনেই সায় দিল, বেড়ে বলেছ, তাই করা যাক। সেবেলার মতো বেঞ্জেলোর গুহাটা চিনে রেখে ওরা পাইরেটস কেভে ফিরে এলো। আবার অনেকক্ষণ ধরে আলোচনা চলল কিভাবে বেঞ্জেলোর সঙ্গে ভাব করা যায়। ডিক বড্ড গোয়ার গোবিন্দ মানুষ। তার মতে ওই বিদঘুটের জীবটা যদি সত্যি বেঞ্জেলো বুড়ো হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে সে বিলকুল পাগল হয়ে গেছে। অতএব তাকে দড়ির ফাঁস ছুঁড়ে আটকে ফেলায় তেমন কিছু অশুদ্ধ হবে না। ডিক এই ফাঁস ছোড়ার খেলায় খুব ওস্তাদ। দক্ষিণ আমেরিকার রেড ইন্ডিয়ানদের কাছে এটা শিখেছে সে। দড়ির ফাঁস ছুঁড়ে জীবজন্তু ধরা হয় সেখানে। ডিক বলল, কিছুদিন একটা সার্কাস দলেও ছিলুম। তখন মাঝে মাঝে টাটকা জন্তু জানোয়ার ধরতে কোম্পানি আমাকে আফ্রিকার জঙ্গলে পাঠাত। এই কৌশলে জ্যান্ত সিংহ ধরেছি আমি। শুনে হ্যারি গম্ভীর হয়ে বলল, ডিক ভায়া, তোমার মোটর বোটটা কিনতে কতগুলো সিংহ ধরতে হয়েছে? ডিক চটে গিয়ে বলল, ভাবছ আমি মিথ্যে বলছি? ঠিক আছে, ওই তো দড়ি রয়েছে, ওই দিয়েই ব্যাটাকে আমি ধরে ফেলব, কথা দিচ্ছি। বলে সে তক্ষুনি দড়ির ফাঁস বানাতে ব্যস্ত হল। আপন মনে বলল, তবে এই দড়ি বড্ড নরম, ফাঁসের দড়ি কড়া হওয়া চাই। মোম দিয়ে এটাকে কড়া করা যাবে। হ্যাশ ওর কথা মন দিয়ে শুনছিল। তার মনে হল ডিকের কৌশলটাই সবচাইতে নিরাপদ হবে।
কিন্তু গায়ের জোরে বেঞ্জেল্লোকে আটকানোর চেয়ে ওর সঙ্গে আগে ভাব করার চেষ্টা করে দেখা যাক না কি হয়। সে বলল, হ্যাঁ, বোঝা যাচ্ছে আমাদের ডিক ভাইয়ের কৌশলটা অপূর্ব, কিন্তু আমি বলছিলাম কি, আজকের দিন ও রাতটা অন্তত আমাকে সময় দেয়া হোক না, আমি একা কিছু করতে পারি কিনা দেখি। টম বলল, হ্যাঁ, তার মধ্যেই যদি হঠাৎ আমাদের কারো মাথা বুড়ো শয়তানটা পাথর ছুঁড়ে গুঁড়ো করে ফেলে। হ্যারি মাথা নেড়ে বলল, সেটাই ভাবনার কথা, ব্যাটা লুকিয়ে থেকে পাথর ছুঁড়তে তো পারে। হ্যাশ বলল, বরং আজকের দিনটা ও রাতটা তোমরা কেউ এখান থেকে বেরিও না, আমি একা বেরোব। দরজাটা ভালো করে আটকে রাখো, আমি ডাকলে তখন খুলে দেবে। ডিক চোখ পাকিয়ে বলল, শুনছ জার্মানটার মতলব? আমাদের আটকে রেখে পালাবার মতলব করছে, বুঝতে পারছো তো? হ্যারি সায় দিয়ে বলল, হ্যাঁ, কেটে পড়বে ভাবছে। তা হবে না চাঁদ, পালিয়ে গিয়ে সেই আরব দুটোকে নিয়ে এসে গুপ্তধন একা হাতাবে, সেটি হবে না। কিন্তু টম ওদের থামিয়ে দিয়ে বলল, পালাবে কোথায়? বিনা নৌকায় এই দ্বীপ থেকে কোনো মানুষ পালাতে পারে না। উমব্রিয়ার ভুতুড়ে কাণ্ডের ভয়ে এই তল্লাটে প্রাণের দায় না ঠেকলে কোনো জেলে নৌকোও আসে না। যা খুশি ওকে করতে দাও না। ডিক ফাঁসটা তৈরি করে রেখে সিগারেট ধরালো, তারপর বলল, ঠিক আছে, তবে আজকে লাঞ্চে টাটকা মাছ না খেলে আমি মরে যাব। টিনের বাসি মাছ আর মুখে রোচে না। চলো হ্যারি, আমরা বরং মাছ মেরে আনি দুজনে। টম সায় দিয়ে বলল, কিন্তু সবসময় সাবধানে থাকবে। ওরা দুজনে বল্লম আর হারপুন নিয়ে বেরিয়ে গেল। টম হাত পা ছড়িয়ে শুল, হাই তুলে বলল, রাত্রিরে মদটা বড় কড়া ছিল, ঢুলনি যাচ্ছে না, আমি ঘুমিয়ে নি। হ্যাঁ, সে একটু হেসে বলল, আজ একবার উমরিয়ায় হানা দেবে না টম? টম চোখ বুজে থেকে বলল, দিনের বেলায়? মাথা খারাপ? এখান থেকে পাক্কা 6 মাইল বোট চালিয়ে যাওয়া, তারপর উমরিয়ার কাছে আমাদের ছেড়ে দিয়ে আসা, অনেকটা ঝুঁকি আছে। বদমাস জল পুলিশগুলোর নজর শকুনের মতো। তোমার সেই আরব দুটোর বরাত দেখে টের পাচ্ছ না? আমাদের চোখে না পড়লে আর ডিকের বোটটা না থাকলে তুমি নির্ঘাত হাঙরের পেটে যেতে। কাজেই উমরিয়ায় হানা দিতে হলে সেই শেষ বেলায়, সন্ধ্যের মুখোমুখি কিংবা রাত্রিরে। লোকটা অদ্ভুত, বলতে বলতে ওর নাক ডাকতে লাগল। দিনে দুপুরে এরকম ঘুম দেখে তাজ্জব বনে গেল হ্যাস। একটু বসে থাকার পর খুব সাবধানে ওর কোমরে ঝোলানো চামড়ার খাপ থেকে পিস্তলটা বের করে নিল। টম টের পেল না। তারপর হ্যারির টর্চটাও নিল। হ্যাস বাইরে এসে পাথরটা গুহার মুখে আটকে দিল। তারপর হাঁটতে থাকল। মাথার উপর সূর্য, রোদের চামড়া ঝলসে যাচ্ছে। ছায়া বলতে যেটুকু আছে তা পাথরের খাঁজ কিংবা প্রবাল দেয়ালের ধারে, কিন্তু সূর্য মাথার উপর বলে সেটুকু ছায়া কোনো কাজে লাগবার নয়। সে ওদের ধারে এসে দেখল ডিক ও হ্যারি পশ্চিমে প্রণালীটার দিকে মাছ মারতে চলেছে। তারা চোখের আড়ালে গেলে হ্যাস ডাইনে ঘুরে বেঞ্জেল্লোর গুহার দিকে চলল। এবড়ো খেবড়ো একটা টিলার উপর উঠে সে চারদিকটা এবং ওপর নিচটা ভালো করে দেখতে থাকল। কোনো জনমানুষ নেই। খাড়িতে পাখির ঝাঁক ওড়াউড়ি করছে। বাতাস বেড়েছে, তাই সমুদ্রের বুকে বড় বড় ঢেউ উঠছে এখন। খাড়িতে জল প্রচণ্ড শব্দে আছড়ে পড়ছে। সাদা ফেনা ভাসছে চাপ চাপ। দূরে এদিকে ওদিকে আবছা 2-1টা জাহাজও দেখতে পেল হ্যাস। দ্বীপের পূব ও দক্ষিণে সমুদ্রের তলায় ডুবো পাহাড় আছে, তাই সেগুলো এড়িয়ে যেতে হয় জাহাজকে। আর দূর পশ্চিমে উমব্রিয়ার আবছা মাস্তলটা একটা মোটা বিন্দুর মতো ঢেউয়ে মাথা উঁচু করে দুলছে। ওদিকটা অনেক দূর অবধি নিষিদ্ধ এলাকা, তাই ওদিকে কোনো জাহাজকে যেতে দেয়া হয় না। হ্যাস দেখল উত্তর পশ্চিম কোণে সোয়াকিন বন্দরটা যেন আকাশে ভাসছে। উজ্জ্বল রোদে সব স্পষ্ট দেখা যাচ্ছে এত দূর থেকে। এমনকি বালির পাহাড়গুলো ঝকমক করতে দেখল সে। সমুদ্র বা মরুভূমির এই এক ব্যাপার, দূরের কোনো জিনিস আকাশে উঁচুতে ভাসছে দেখা যায়। উমব্রিয়ার মাস্তলটা আবার দেখতে থাকল হ্যাস। ওটা কেন চলে বেড়াচ্ছিল, আর সেসব নীল আলোর ঝলকানি বা কেন দেখা যাচ্ছিল? সত্যি কি ওটা ভুতুড়ে জাহাজ? নানা কথা ভেসে এলো হ্যাসের মাথায়।
তারপর মনে পড়ল ক্যাপ্টেন বেনজেল্লোর কথা। জাহাজটা ডুবেছে ১৯ বছর আগে। এই ১৯ বছর ধরে লোকটা এই দ্বীপে কাঁচা মাছ মাংস খেয়ে বেঁচে আছে, কিন্তু দ্বীপ ছেড়ে যাবার চেষ্টা করেনি, তা বোঝাই যায়। কেন? নাকি অত বড় কাণ্ডর পর লোকটা মানসিক আঘাতে জড়বুদ্ধি বা পাগল হয়ে গেছে? ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। তারপর টের পেল কড়া রোদে তার গায়ে ফোস্কা পড়তে শুরু করেছে, সারা গায়ে নুন জমে গেছে। সে সামনে এগিয়ে গেল, তারপর ডাইনে ধাপে ধাপে নামতে শুরু করল। ঘণ্টা ৩ আগে এই জাহাজটা ভালো করে দেখে গিয়েছে, তাই চিনতে ভুল হল না। একটু পরেই গোল খাঁড়িটার ধারে পৌঁছাল সে। তারপর সাবধানে গুহাটার দিকে পা বাড়াল। গুহামুখের একপাশে দাঁড়িয়ে সে চাপা গলায় ইটালিয়ান ভাষায় ডাকল, ক্যাপ্টেন বেনজেল্লো। কোনো সাড়া এলো না ভেতর থেকে। তখন সে আবার ডাকল, ক্যাপ্টেন, আমি আপনার বন্ধু, কোনো ভয় নেই আপনার, আমি আপনাকে গ্রেপ্তার করতে আসিনি। তবু কোনো সাড়া নেই। ক্যাপ্টেন বেনজেল্লো, আমি একজন জার্মান ডুবুরি, সরকারি লোক নই, দয়া করে সাড়া দিন। কিন্তু গুহা থেকে কোনো শব্দ ভেসে এলো না। তখন হ্যাশ গুহায় ঢুকে গেল। ভেতরটা প্রচণ্ড অন্ধকার। টর্চ জ্বালল সে। সেই একই দৃশ্য, মাছের কঙ্কাল আর হাড়গোড় ছড়িয়ে আছে মেঝে। কোনায় ছেঁড়া খোড়া কম্বলটাও রয়েছে। হ্যাশ কম্বলটা সাবধানে সরাল। তলায় কিছু থাকবে ভেবেছিল, কিন্তু নেই। এবার সে গুহার ভেতরের দেয়ালগুলোয় আলো ফেলল। হঠাৎ দেখল কোনায় একটা ৪ ফুট ২ ফুট ফোকর আন্দাজ রয়েছে। একটু ইতস্তত করে সে ফোকরটার ভেতর আলো ফেলল। বাহ, এই যে দিব্যি সুড়ঙ্গ পথ রয়েছে। তার ভেতর হামাগুড়ি দিয়ে ঢুকল হ্যাশ। আলো ফেলে এগোলো। পথটা ঘুরে ঘুরে যেখানে শেষ হল সেখানে আর একটা চওড়া ঘর, কিন্তু ছাদ থেকে বটের ঝুড়ির মতো অনেক থাম এসে মেঝে মিশেছে। থামগুলো এবড়ো খেবড়ো। বোঝা যায় প্রাকৃতিক কারণেই গুহাটা গড়ে উঠেছে অন্য সব গুহার মতোই। টর্চের আলো একটা থামের কাছে পড়া মাত্র হ্যাশ চমকে উঠল। একই দৃশ্য! সেই উলঙ্গ ক্যাপ্টেন বেনজেল্লোকে কে আষ্টে পৃষ্ঠে থামের সঙ্গে বেঁধে রেখে গেছে। স্তম্ভিত হয়ে পড়েছিল হ্যাশ। এবার সে কাছে গেল। হতভাগ্য লোকটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আলোর দিকে। ওই দৃষ্টি অস্বাভাবিক। হ্যাশ কাছে হাঁটু দুমড়ে বসে বলে উঠল, ক্যাপ্টেন বেনজেল্লো, আমি আপনার বন্ধু, দয়া করে ভয় পাবেন, আপনাকে গ্রেপ্তার করতে আসিনি, আমি একজন জার্মান ডুবুরি। লোকটা কি বোবা! শুধু বড় বড় হিংস্র চোখে তাকিয়ে আছে। গা শিউরে ওঠে সেই চাউনি দেখলে। হ্যাশ ওর গা থেকে কড়া দুর্গন্ধ পাচ্ছিল। নাড়ি ভুড়ি শুদ্ধ বমি হয়ে যাবার দশা একেবারে। তবু সে ওর নোংরা গায়ে হাত বুলিয়ে দিতে দিতে ফের বলল, কোনো ভয় নেই ক্যাপ্টেন, বলুন কে আপনাকে কেমন করে বেঁধে রেখে গেল? আমি আপনার বন্ধু, বলুন, ভয়ের কিছু নেই। আশ্চর্য! এবার ওর দু চোখ ফেটে ঝরঝর করে জল ঝরতে থাকল। তারপর লোকটা হাঁ করল। হ্যাশ বুঝতে পারল কি বলতে চায়। সে টর্চের আলো ফেলে মুখের ভেতর যা দেখল, শিউর উঠল সঙ্গে সঙ্গে। ওর জিভটা অর্ধেক কেউ কেটে নিয়ে গেছে কবে। তারপর আশ্চর্যভাবে ঘাস শুকিয়েও গেছে। কিন্তু কথা বলা দূরে থাক, এর ফলে কোনো আওয়াজ করার ক্ষমতাও যেন ও হারিয়ে ফেলেছে। হ্যাশ তাড়াতাড়ি পকেট থেকে একটা ছুরি বের করে বাঁধনগুলো কেটে ফেলল। ভাগ্যিস ছুরিটা তার ডুবুরির জাঙ্গিয়ার পকেটে ছিল। হ্যারির পাতলুনটা এবার খুলে ফেলল সে। ক্যাপ্টেন বেনজেল্লো তখন মেঝে কাঠ হয়ে শরীর এলিয়ে দিয়েছে। পাতলুনটা তাকে পরালো হ্যাশ। কোনো বাধা দিল না সে। এখন খানিকটা জল পেলে ভালো হতো, কিন্তু জল তো পাইরেটস কেভে। এত ওজনদার প্রকাণ্ড মানুষটাকে বয়ে নিয়ে যাবার ক্ষমতা কি তার আছে? হ্যাশ উদ্বিগ্ন মুখে বলল, আপনার জল তেষ্টা পেয়েছে নিশ্চয়ই, কিন্তু এখানে তো খাবার জল নেই। বলেই হঠাৎ মনে হল, তাহলে কি জল না খেয়েই টানা ১৯ বছর কাটিয়ে দিয়েছে বেনজেল্লো? তা অসম্ভব।
নিশ্চয়ই প্রবাল দ্বীপের কোথাও স্বাভাবিক প্রস্রবণ আছে যেখানে মিঠে জল পাওয়া যাবে। সে বলল, ক্যাপ্টেন, আপনি কোথায় খাবার জল পেতেন? দয়া করে শিগগির বলুন, আমি এক দৌড়ে সেখান থেকে জল নিয়ে আসব। বেঞ্জেলো তখন হাত বাড়িয়ে তাকে ধরতে ইশারা করল। হ্যাশ তাকে ধরল। সে অতি কষ্টে উঠে দাঁড়াল। তখন হ্যাশের কাঁধে ভর দিয়ে পা বাড়াল। বাইরে বেরিয়ে গোল খাঁড়িটার পশ্চিমে গেল ওরা। তারপর হ্যাশ অবাক হয়ে দেখল একটা ফাটল বেয়ে ওপর থেকে এক ফালি স্বচ্ছ জলের ধারা নেমে এসে পাথরের ফাঁক দিয়ে খাড়ির নোনা জলে মিশে যাচ্ছে। যা ভেবেছিল তাই বটে, ওপরে কোথাও একটা প্রস্রবণ আছে। বেঞ্জেলো সেই জলে মুখ রেখে জন্তুদের মতো অদ্ভুত ভঙ্গিতে তেষ্টা মিটিয়ে নিল। তারপর ফের হাত বাড়াল। না, লোকটা পুরো পাগল নয়, তবে পাগলামি কিছুটা আছে তা ঠিকই। তা না হলে হ্যাশদের পাথর ছুঁড়ি বা তখন মারতে চেষ্টা করবে কেন? হ্যাশ তাকে ধরে আস্তে আস্তে চড়াই ভেঙে উঠতে শুরু করল। যখন তারা টিলাটার মাথায় পৌঁছেছে, হঠাৎ মাথার উপর প্রচণ্ড গুলির শব্দ হল। বেঞ্জেলো তাকে আঁকড়ে ধরে তক্ষুনি মাটিতে শুয়ে পড়েছিল। আবার 3 বার গুলি ছুড়ল। কে? একটা গিয়ে লাগলো সামনের একটা পাথরের দেয়ালে, খানিকটা চটা উঠে গেল। তখন হ্যাশ তার পিস্তলটা বের করে যেদিক থেকে গুলি আসছিল সেদিকে পরপর 2 বার গুলি ছুড়ল। সেই সময় নিচের দিকের একটা জায়গার দিকে বেঞ্জেলো ইশারায় হ্যাশের দৃষ্টি আকর্ষণ করল। হ্যাশ দেখল অবিকল তিমির বাচ্চার মতো কি আজব একটা সামুদ্রিক প্রাণী ডাঙা থেকে পেছনের সমুদ্রের জলে গিয়ে ডুবল। কয়েক মিনিট তাকিয়ে থাকল হ্যাশ, কিন্তু সেটা আর দেখা গেল না। যেখানে ডুবেছিল সেখান থেকে বড় বড় বুদবুদ উঠছিল। একটু পরেই বুদবুদগুলো মিলিয়ে গেল। কিছু বলার চেষ্টা করল বেঞ্জেলো, কিন্তু হ্যাশ অবাক হয়ে বেঞ্জেল্লোকে বলল, কি ওটা? কিছু বলার চেষ্টা করল বেঞ্জেল্লো, কিন্তু চাপা গোঁ গোঁ শব্দ ছাড়া আর কিছুই বোঝা গেল না। তখন হ্যাশ বলল, কিন্তু গুলি ছুড়ল কে? আপনাকে যে বেঁধে রেখেছিল সেই লোকটা নিশ্চয়ই। বেঞ্জেল্লো জোরে মাথা দোলাল। অর্থাৎ হ্যাঁ, সেই বটে। হ্যাশ আবার প্রশ্ন করল, তিমি মাছের বাচ্চার মতো যেটা দেখলুম সেটা কি? এবার বেঞ্জেল্লো এক টুকরো প্রবাল মাটি ভেঙে নিয়ে একটা কালো পাথরের উপর পরিষ্কার ইটালিয়ান ভাষায় লিখল, শয়তান গিয়েসেপ্পো। সে এখনো বেঁচে আছে। উমব্রিয়ার যখের ধনের মালিক সে। এতদিন আমাকে ধরার চেষ্টা করেছে, পারেনি, আজ ধরে ফেলেছিল। এই প্রখর রোদে বসে থাকা কঠিন। হ্যাশ বলল, চলুন আগে আমাদের আস্তানায় যাওয়া যাক, তারপর সব শুনব। বেঞ্জেলো লেখাটা আগে সাবধানে মুছে ফেলল, তারপর এগোলো হ্যাশের কাঁধে ভর দিয়ে। এতক্ষণে হ্যাশ দেখল বুড়োকে শয়তান গিয়েসেপ্পো বেঁধে প্রচণ্ড মার দিয়েছে। পিঠের দিকটায় লাল ছোপ পড়েছে, কোথাও কোথাও বিশ্রীভাবে কেটে গেছে বা ফুলে রয়েছে। দেখে হ্যাশের খুব কষ্ট হল। ওরা যখন পাইরেটস কেভে পৌঁছাল, ডিক আর হ্যারি মাছ ধরে ফেরেনি। টম ভোঁস ভোঁস করে তখনও ঘুমোচ্ছে। বেঞ্জেলো গুহায় ঢুকেই হঠাৎ নাক উঁচু করে কি শুকছিল। এবার সে লাফ দিয়ে কোনায় রাখা প্যাকিং বাক্সগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল। তারপর খাবারের টিনগুলো হিংস্র হাতে বের করে দাঁত দিয়ে কামড়ে ধরল। হ্যাশ হাসি মুখে ব্যাপারটা দেখতে দেখতে টমকে ডাকল, লিডার, ওঠো ওঠো শিগগির, মজা দেখবে তো, উঠে পড়ো। বেঞ্জেলো তখন কোটোর মুখ প্রায় দুমড়ে ঢাকনা খুলে সার্ডিন মাছের শুটকিগুলোয় কামড় বসিয়েছে। টমের ঘুম ভেঙে গেল। লাল চোখে তাকিয়ে বলল, এত চিৎকার কিসের? বললাম না তখন ঘুম পণ্ড করবে না। আরে ওঠো ওঠো, দেখো না ওদিকে কি কাণ্ড হচ্ছে। টম বেঞ্জেলোর দিকে ঘুরেই কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে গেল। তারপর বিকট চেঁচিয়ে বলল, আরে হতচ্ছাড়া বদমাস, এ তো সব খেয়ে শেষ করল। তারপর হ্যাঁশকে তেড়ে এলো, তুমি হাঁ করে খাবারগুলো ধ্বংস হওয়া দেখছ? আরে ডিক তো ঠিকই বলেছে, এই জার্মানগুলোর আক্কেল কবে হবে? বলে সে কোণের দিকে দৌড়ে গেল। তারপর বেঞ্জেলোর 2 কাঁধে হাত দিয়ে ঠেলে সরানোর চেষ্টা করল, কিন্তু ওই ক্ষুধার্ত পাথরটাকে নড়ানোর শক্তি তার নেই।
এবার বেঞ্জেলো দুধের কৌটোটা কামড়াতে কামড়াতে তার দিকে ঘুরতেই টম বিকট চিৎকার করে আঁতকে উঠে এক লাফে সরে এলো। ওরে বাবা, এ যে দেখছে সেই ভুতুড়ে গুহা মানুষটা, আমি তো গুলি করে মারব। হ্যাশ টমের একটা হাত ধরে টেনে বসিয়ে দিল, বলল, আরে চুপ করে বসো তো, ক্যাপ্টেন বেঞ্জেলোকে খেতে দাও। 19 বছর ধরে শুধু কাঁচা মাছ মাংস খেয়ে কাটাচ্ছেন বেচারা, আজ সভ্য জগতের খাবার দাবার খেয়ে উনি ফের সভ্য মানুষ হন? টমের চোখ ছানা বড়া হয়ে গেছে। তাহলে উনি সত্যি সত্যি উমরিয়ার ক্যাপ্টেন বেঞ্জেলো? হ্যাঁ, আমার অনুমান ভুল হয়নি টম। তুমি গিয়ে ডাকলে আর ভালো মানুষের মতো চলে এলো? না, সব বলছি। তুমি ততক্ষণে ডিক আর হ্যারিকে শিগগির ডেকে আনো, আমাদের জরুরি কনফারেন্স বসবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভুতুড়ে জাহাজ। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।